হতাশায় মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিতে বলল, আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার। সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্যও করতে চেয়েছিলাম আপনার, কিন্তু সেই দিন রাতের স্মরণীয় ঘটনা ছিল। আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেই দিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ার গুছানো কথার অর্থ এইবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সে বেশ বুঝতে পারল। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষণই। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশার গলায় বলল হৃদ, আশ্রয় দিয়েছিল কোথায় মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো, নয়তো রাতে বাসর সেরে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়ি ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট টুট করে কলটা কেটে গেল তক্ষণই। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাতে মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটারই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারেই এমন নিমজ্জিত কথা বলবে ভাবতেই পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়া কল কেটে দিতেই উচ্চ শব্দে ঝরঝর করে হেসে উঠল হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরও দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলে হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনে নাম্বারটা চেপে আবারও কল মিলাতেই বেখেয়ালি চোখ পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজনেই হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়েছিল এদিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনোই এভাবে হাসতে দেখেনি তারা। হঠাৎ হৃদের চোখে দুজন ধরা পড়ে যাওয়ায় থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণিকের মধ্যে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে দেখল হৃদকে। সরাসরি আর তাকানোর সাহস পেল না। হৃদ ফের মায়ার নম্বরে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করল না। হৃদ মিটিমিটি হেসে ছোট্ট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের ওপর হাত বেঁধে চোখ বন্ধ করতেই হৃদের ঠোঁটের মিটমিটে হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে, আর বাতাসের তোড়ে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মিলালো। হৃদ তখনও গাড়িতে। কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকছে সবে। সেই সময় হৃদের ফোন বেজে উঠতেই আসিফ সামনের মিরর দিয়ে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ার কল কেটে নিজে কল মিলাবে, তার আগেই মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কলটা কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভেতর তৃতীয়বারের মতো কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কলব্যাকটা করতে দিন। টুটটুট করে কেটে যেতেই হৃদ আবারও হাসল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করল। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো। তারপর দুজনেই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবেই চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জড়তায় মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলছে, তাই নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতটা কচলালো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষণই। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জড়তায় মায়া আমতা আমতা করে কানের পেছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন জানি লাগতেছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের, আমি কি ফোন রেখে দেব?
তাড়াহুড়োই মুখ খুলল মায়া তক্ষুনি। না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়ো হৃদের সাথে কথা বলতে চাওয়ার আগ্রহটা প্রকাশ করেই মায়া লজ্জায় পড়ে গেল। ফোনের ওপাশে মায়ের স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবেই মায়ের মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায়। আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি? কেন? আসলে তাড়াহুড়ো, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চাইল মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকক্ষণ চুপ করে থাকলো। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল। এখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করল হৃদকে। গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাইরের অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ের মাথায় বিস্ফোরণ ঘটালো। মায়ের স্বামী বিবাহিত কথাটাই যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি, আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ, বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়ের অতি ভদ্র সাজার কোটা তক্ষুনি শেষ হলো। রাগে হিসিয়ে গালি দিয়ে বসল হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ের হুট করে রেগেমেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে দু চারটা গালি শোনাই যায়। তাছাড়া হৃদ মায়ের কাছ থেকে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ের স্বামী হিসেবে গালি শুনেছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ের রাগ উস্কে দিয়ে হেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামে 4টি বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টে করেছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরে শেষ, আর করব না। রাগে দুঃখে কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য ইতর, লুচ্চা লোক, এতগুলা বিয়ে করিস? তোর মতন জামাই আমার দরকার নাই। আমি তোরে তালাক দেব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরাই দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। ফোনটা কেটে গেল। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যিই বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নেবে। মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতো খসে গেল। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নাই বাঁধ ভাঙল মায়া। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাকি রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখল। সে জানে এখন তার বউ কাঁদবে, স্বামীর বিরহে কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়েই বউ তার কতটা ক্ষেপল হৃদের ওপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলার হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদের হুট করে খুব ইচ্ছে হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদ থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনের টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া। সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ের মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্যই এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসল। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু নয়, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পরে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়াক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ের কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মনমরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটা দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষে নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে আছে। রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেজন্য চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু থাক, কষ্ট পাস না বোন, লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না।
তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদলোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্যই কষ্ট লাগতেছে। এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো। আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নাই। তাহলে শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে। শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ বড্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুটে সকালের পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছা করতেছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই, থাক না, বেচারি এমনি কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই, শোন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নাই, তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ের ব্যাপার সেপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়। ঝামেলা আছে, বুঝতে পারছিস? ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগেই মায়া ধরাম করে উঠে বসল। এতক্ষণের দুঃখ গোছানো মুখটা হুট করেই শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতেও চাই না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দেব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলা দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব। এত সহজে হার মেনে তাকে ছেড়ে দেব না। অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যে বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমন করেছে। মায়ার কথায় হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া। এইরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করত না। মায়ের জেদে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তিল মিলিয়ে ওঠে। মায়ের নিজের জীবন এমন অচেনা একটা লোকের পেছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবেই মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল, এবার যেভাবেই হোক মায়ের আরও পাগলামো বাড়ার আগেই আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে। অন্তত মায়ের পাগলামোকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুই। জুইয়ের ভাবনা চিত্তের মাঝেই শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়ারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামাই পাগল মাইয়া হবি। বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়? তোরে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না বোন। তাই তো বলি, জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময়। ভাই রে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছ্যাঁকানা খাইয়া বাঁকা হইয়া যাস জামাইয়ের বিরহে। জুয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলার ইচ্ছে করছে না মায়ার। কেউ হয়তো মায়ের কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও। সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকেলে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া, নাদিয়া দুজনই তাড়াহুড়োই মায়ের পিছু পিছু ছুটল। কিন্তু জুই গেল না, কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য। মায়ের জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহই জানে। সবচেয়ে বড় কথা হলো, মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ের চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেভাবেই টেবিলের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখল পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথাও ছুটে পালালো জুয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ, আমি কলেজে আছি। কাল রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ। আপনি কি রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল, সেটা বুঝতে সময় লাগলো না জুয়ের। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যে বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা। অনেকটা অবিশ্বাস নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বাসা থেকে ফোন? মায়ার পেছন পেছন শ্রেয়া, নাদিয়া দুজনই দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল, আরে মায়া শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে। মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর দিল, না। অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া, কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবেই চিনুক। যদি সে সত্যিই বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে আমার মুখ তাকে দেখতে দিব না। তাছাড়া স্বামীর খোঁজ আমি একা করেছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমাকে মনেই ছিল না এতদিন। আমি ফোন করাতে হয়েছে।
তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নেব, লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের নাই বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়ার কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকায় থাকে, তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীদের মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ার কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিছু বলার মতো পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ার সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয় নিয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ ওদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ের সমস্যার সমাধান করতে চেয়ে প্রফুল্লতায় বলল, এই মায়া, শুন, আমার মনে হয় তোর আসিফ ভাইয়ের থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকায় থাকে হৃদ ভাইয়ের সঙ্গে, সব কিছু চেনে ন। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও হতে পারে আসিফ ভাইয়াদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলতে পারলে আসিফ ভাই চিনে ফেলবে। শ্রেয়ার কথা মায়ের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। বিপদে পড়লে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মায়েরও দশা তেমন হলো। অসহায় মায়া স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে করল সাহায্যের জন্য। কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যাই? হৃদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে, তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনি রিস্কে আছিস, চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারো পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করেই চিনি ভাইয়াকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস। তাছাড়া আমরা তো শুধু ভাইয়ার কাছে হেল্প চাইবো, বাস। তারপরও যদি তোর রিস্ক মনে হয় তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যার কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনেই দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইব। চল। মায়া যান্ত্রিকভাবেই মাথা দুলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তার মাথা পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকল। বিষণ্ণ মায়া কোনোরকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অবধি। কিন্তু ভাগ্য খারাপ হয় সেখানে হৃদ খানের সঙ্গে দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে, যেহেতু সামনে হৃদ আছে তাই। মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো, কিন্তু শ্রেয়া মায়ের ইঙ্গিতটা ভুল বুঝল। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভেতরে না বসে বাইরে একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ের দিকে তাকাচ্ছে আড়ে আড়ে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ের দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া। শ্রেয়া নাদিয়া দুজনই হৃদের দুপাশের চেয়ারটাতে বসে আছে। মায়া ভয় লজ্জা জড়তায় চুপ থাকলেও শ্রেয়া নাদিয়া দুজন মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ের নিখোঁজ স্বামীর খোঁজে সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদ ভেতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালবিলম্বেও ধারণা ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বড়সড় আকারে চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্টে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ হয়ে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়ের পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথেই শুনেছিল মা অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছে। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতোই চুপ হয়ে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্টে। তবে সেদিন বইয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজ ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বইয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার যে ব্যাকুলতার ছটফট দেখছে সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থির হয়ে ফিরতে চাইল, হলেও তাই
অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনল, কিন্তু অনড় দৃষ্টিটির শুরু থেকেই তাক করা ছিল মায়ার উপর। মূলত হৃদ মায়ের ভয়ার্ত কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে শুরু থেকেই সবটা শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসল চেয়ারের ওপর। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে, সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তার নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে হওয়া বিয়েটা নিয়ে হৃদের মনেও কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি এই প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মুখ্যম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চাইল। জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনও জানে না, না জেনেই বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেই দিন। তাছাড়া সেই দিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরেও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেই দিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ারই ছিল, তাহলে এখন কেন হুলুস থুলুস পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্য জানতে? হৃদকে তো প্রথম দেখাই চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেই রাতে হুঁশ ছিল না, তারপরেও সেই দিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখাই মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেই দিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টি কেমন অদ্ভুত ঠেকল হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চাইল, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দেবে না সে, অন্তত বউ যতদিন পর্যন্ত নিজে থেকে হৃদকে খুঁজে না পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখদর্শন না করে সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকেই তাক করা। সবাই প্রশ্নটার উত্তর চাই এমন। মায়া জড়তায় ইতস্তত বোধ করল উত্তরটা দিতে। হৃদ তখনও মায়ের দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ের ইতস্ততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলল, আসলে ভাই ওদের। টেবিলের ওপরে রাখা হাতের ইশারায় শ্রেয়াকে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেই দিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ের হয়ে কিছু উত্তর দিতে চায়, তাহলে একটা থাপ্পড় আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভয়ার্ত হলো। কাচুমাচু করে ঋণ নিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেই দিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেই দিন রাস্তায় পড়েছিল, কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। তাছাড়া অন্ধকারের ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম সেটাও এখন আর অতটা মনে নেই আমার। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম, তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের, অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই, তবে যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল সেই দিন। মায়ের কথাগুলো শেষ করতেই হৃদের দ্বিতীয় প্রশ্নটা করল, ফেস মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র 9ম শ্রেণীতে পড়তাম, বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলল, কেমন হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথের লোকটা, মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনারও তেমন সেন্স ছিল না, মানে উনি অর্ধ জ্ঞান হারাচ্ছিল। সেজন্য সবাই সহজেই আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগও পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলছিল সহজেই, কারণ অসুস্থ লোকটা আমার কাজ জড়িয়ে তার শরীরের ভার আমার ওপর দিয়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দেবে,
এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে এমনটাও বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এইসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেদিনের মতো আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে চুপ থেকে গেলাম আর যেটা বলছিল সেটাই করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান হলেও কিছুটা হুঁশে ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে, কিন্তু তিনি কিছুই বলেননি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আমি চাপার আগে ভয়ে হঠাৎ হওয়া স্বামী লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারো কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখ থেকে শুনতেও মনে নেই, কিন্তু কাবিননামায় ঠিকই দেখেছিলাম স্বামীর নাম। কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘুরপ্যাচের নামটা আমি বুঝতে পারিনি কি ছিল, সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে গিয়েই আমি এত বড় বিপদে পড়লাম। তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষিনি সেই রাতে। দূরে দূরে ছিলাম। সেই রাতে হাফেজ সাহেবের বইয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে রাতের শেষের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশ ফিরে আমাকে আর খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে হৃদ বলল, তখন স্বামী থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন তাকে খুঁজে বের করতে চাইছেন কেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেভ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজ করা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছুর পরেও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন কোনো তথ্যই বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নাম বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরেও তিনি বলেননি আমাকে। শুধু বলেছে কোনো প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরেও আমার তার সন্ধান চাই। চাই মানে চাই। স্বামী নামক লোকটা খারাপ হতে পারে, এটা জেনে বুঝেই আমি তাকে খুঁজছি এতদিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটা কে সেটা বললেও চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরও 2টা বিয়ে করেছে, কথা কি সত্যি? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? হৃদের সহজ কথাটা মায়া সহজভাবে নিতে পারল না। গুমড়ে ভেতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল। মায়ের ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বনাবনীও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভেতরকার অবস্থা জানাতে চায় না। মায়া যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভেতরের পরিস্থিতি না জানিয়ে উপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ের স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ের ভালোবাসাটা শুধু মায়ের অবধিই থাকবে। আর সেটা যাই হোক না কেন, মায়া অন্তত বাইরের কোনো লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরেও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লাগবে লোকটাকে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কখনো বিয়ে হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনোই, আমি জানি। কারণ বিগত 3 মাস ধরে লোকটাকে খুঁজে খুঁজেও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণের জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত কিছুই নেই আমাদের। সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও বছরখানেক আগে। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাসও করবে না যে আমাদের কখনো বিয়ে হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলেই প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন, বিয়ে হয়েছিল এটার শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনিতেই বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায়
আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজেই বের হয়ে আসতে পারবো, বিয়েটাকেও অস্বীকার করতে পারবো। কিন্তু সবকিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইকে বলে সবকিছু মিটমাট করে নেব। আমাদের ডিভোর্সের বিষয়টা আরিফ ভাই দেখবে। কিন্তু তার মায়ের দীর্ঘ কথা শেষ হবার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপার আগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবাই থমথমে মুখে মায়ের দিকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া না দিয়া শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাহর করতে পারল। মায়ের মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি। না লাগারই কথা, কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ। এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরি প্রজেক্ট পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো হৃদ। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বেরিয়ে আসতে পারবে সেই বুদ্ধিও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারো মাথা ঠিক থাকবে? আসিফের নিজেরই তো মাথা ঘোরাচ্ছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগের বসে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে আছে। বদনাম রটে যাবে মুহূর্তেই হৃদ ও হৃদের বাবা নিহাল খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনি রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান কলেজের এক মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নিহাল খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের ওপর রাখা হাতটার শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির ওপর ছুট যাচ্ছে। বৃদ্ধ আঙুলে অনবরত কলমের অটোক্যাপ চেপে চেপে শব্দ করে নিব ভেতর বাহির করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল। আউট। মায়া থতমত খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন হঠাৎ রাগের বা কি হলো এমন? মায়া বুঝল না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেই দিকে এক পলক তাকালো। তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকেই মায়ের দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানত এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মজে মায়ের এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাড়তাড়া লোক হৃদ খানের মোট কখন কোন রূপ নাই বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতো ফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ের এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটের অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ের যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতের কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করল। একটু সময় নিয়ে ভয়ার্ত গলায় ডাকল, ভাই, ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই জি কি? হ্যাঁ না ভাই, আপনি যা বলেন সেজন্য জি আর কি। কি বলেছি তোরে? উকিলের কথা আর কি। তো এখন আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়ো বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করেই খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে? অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকায় ফিরব না। উকিল আর কাজী দুটোই যেন কাল বিকেলের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে। কাল প্রমাণ নিয়েই ঢাকায় ফিরব, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তর চোখ তুলে বলল, এই যাবি তুই এখান থেকে? জি ভাই। উতলা মনে সুস্থিরতা নয়, অস্থিরতার প্রকাশ মেলে। মায়ের ক্ষেত্রেও তাই।
তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারল না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। পাশে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডে লেখার ওপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্য ছাড়া ক্লাসে কোথাও টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝে হুট করেই উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ার হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়ল মায়ার ওপর। ততক্ষণ হোয়াইট বোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিমায় তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ার দুই পাশে বসে ওকে খোঁচালো। কি হয়েছে আকার ইঙ্গিতে জানতে চাইল। মায়া তেমন কিছু বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে, বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রু কুঁচকে মায়াকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়ার তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ার অসুস্থতা নিয়ে আর ঘাটল না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুটিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে গেল স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্ধিহান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ের কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেনই বা অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একাই চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝল না মায়ের মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখল। কোচিং ক্লাস শেষ হতে আরও 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর নয় বাড়িতে গিয়ে জেনে নেবে মায়ের আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ের হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতেই জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরল রাস্তার দিকে। আজ আর অটো রিক্সা কিছুই নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যে বলে ক্লাস মিস দিল। আসলে মিথ্যে নয়, সত্যিই মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ের কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদের সঙ্গে মায়ের এখানটায় দেখা হয়েছিল। এখন আসিফদের এদিকটায় কোথায় পাওয়া যাওয়ার কথা? মায়া হেঁটে আরও একটু এগোলো সামনে। আশেপাশে হৃদ বা আসিফ কাউকেই দেখতে পেল না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলছিল, সেখানটাতেও হৃদ বা তাদের কোনো লোক দেখা যাচ্ছে না। মায়ের হতাশায় বুক ভারী হলো। মনে মনে আবারও একবার মায়া নিজেকে শুধালো। এই ভেবেছে তখন মায়ের ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়াক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকে জানতো হৃদ খান যে তেড়া স্বভাবের, মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু একটু অপমান করবে, সে কথা মায়ের মাথায় আগেই রাখা দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা ছিল মায়ার, হৃদের নয়। তাই ব্যবহারে নমনীয়তা মায়ের মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার হৃদ খান থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবার সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্যই তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করবে বলে বের হয়ে এসেছে সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধান চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরও একটু সামনে এগোলো। মায়ের দৃষ্টি তখনও এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রিফাতের সঙ্গে। মূলত রিফাত রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইল, ভালো আছো মায়া? অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রিফাতের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকাতে দেখল রিফাতের হাসি মাখা মুখখানা। মায়ের অস্বস্তি হলো। তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো, তোমাকে পেয়ে আরও ভালো হয়ে গেলাম। তা এই সময় কোচিংয়ের বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রিফাতের কথাই হাঁসফাঁস করল মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধের ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ের কথা শেষ হতেই উদ্বিগ্নতা দেখা গেল রিফাতের মাঝে। আগ বাড়িয়ে মায়ের কপালে হাত রেখে অসুস্থতা পরখ করতে গেলে মায়া দ্রুত তাই পিছু হাঁটে।
রিফাত সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রিফাতের অযথা কেয়ার দেখানোটা মায়ের পছন্দ না। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দেবে সেটা মোটেও পছন্দ না। তারপরেও মুখ বাড়িয়ে কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ের সিনিয়র, তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে, সেই ভেবে কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অধৈর্য রিফাত ফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাব। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আছো। বিরক্তি জিদ্দি গলায় মায়া বলল, ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ের কুচকানো মুখ দেখে রিফাত জানতে চাইল, তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়ের তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রিফাত কিছু বলার আগেই গমগমে গলার স্বর কানে আসলো দুজনেরই। মায়া রিফাত দুজনেই হালকা চমকে পেছনে তাকালো। দেখল সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম রাহাত। রিফাত চেনে, রিদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চেনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ের সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্ত হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে, কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে, সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়া ওইভাবে রিয়াক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ের মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ের আশপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যেই রাহাতের মতো একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষণি। এতে মায়ের সুবিধাই হয়, এখন আর বাজে কোনো পরিস্থিতিতে পড়তে হয় না মায়াকে। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্যই মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে মায়ারই লাভ। এই যে এখন মায়াকে সিনিয়র ভাই রিফাতের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলেটা। এতে মায়া সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে চাইল। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায়, তাহলে অবশ্যই একটা ধন্যবাদ দেবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি বলতে পারেন। মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো। রিফাত চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যার কথাও বলতে চাচ্ছে। ব্যাপারটা রিফাতের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রিফাতকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারের নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রিফাতকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকেই জিজ্ঞেস করলাম। আসলে আমার রিদ ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রিফাত মায়ের কথার পৃষ্ঠে প্রশ্ন করে জানতে চাইল, তোমার রিদ ভাইয়ের সাথে কি কাজ? রিফাতের কথায় মায়া বিরক্ত নিয়ে কিছু বলবে, তার আগেই ঝটপট উত্তর করল রাহাত, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন না, ওইটার পেছনেই ভাই বসে আছে। এটা রিদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভেতরে যান, ভাইকে সেখানেই পেয়ে যাবেন। বিস্ময়ে মায়া ঘাট ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের ওপর। সূর্যের আলোয় ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখতে পাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ের ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রিফাতের এক বাহু জাপটে ধরতে ধরতে বলল, আরে রিফাত ভাই, তোমার সাথে অনেকদিন ধরে গল্প করা হয় না, তুমি চলো আমার সাথে, আজ আড্ডা দেব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রিফাতের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রিফাত তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরও একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া টোকা দেওয়ার আগেই ভেতর থেকে আসিফ দরজা খুলে 32 পাটি দাঁত দেখিয়ে হাসল। মায়া আসিফের হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল। রিদ ভাইয়া কি ভেতরে আছেন? জি আপু, আসেন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতেই মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো
হৃদের তীক্ষ্ণ প্রখর দৃষ্টির সঙ্গে, কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে মায়ের দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসল। ভাবল অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথাটা বলা জরুরি। এটা ভেবেই নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরও তীক্ষ্ণতার তেজ বাড়ল। মায়ের মুখটাও কেমন শক্ত চোয়ালে দেখল হৃদ। মায়া বুঝল না হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন, মায়ের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে নাকি অন্য কোনো কারণ। হয়তো মায়ের অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে রেগে মেগে পাল্টা জবাবও দিয়েছিল মায়া, আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। কিন্তু আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ের উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চেয়ে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলে উঠল, আই এম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। মায়ের কথার মাঝেই শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ বাইরে যা। জি ভাই। মায়া চমকে পিছনে তাকাতেই দেখল আসিফ ততক্ষণে দরজার বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ের দিকে একইভাবে তাকিয়ে আছে। মায়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া দৃষ্টি নত করল, ভয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়ের হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরও ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ের ঠিক হবে কিনা তাও ভাবল। যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না থাকে, তাহলে টেবিলের ওপর কাঁচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ের ধ্যান ভাঙে হৃদের গলার স্বরে, আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবো, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা আর যাই হোক হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথায় অপমানে মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনে কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভেতরকার অজানা ভয়টা যেন মুহূর্তেই কেটে গিয়ে তীব্র রাগ ভর করল মায়ার শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না, আর না দুপুরের মতো রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ের জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়ার হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যবহারে নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার তেড়া স্বভাব দেখাবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদের কাছ থেকে, তবে এ জীবনেও আর সে হৃদ খানের দ্বারে আসবে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি হয়ে টেবিলের চেয়ারটা টেনে বসল। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্যের হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন তো? আপনার সাথে আমার যায়? আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপের কাউকেই ধরব। আপাতত আপনার ইন্টারেস্টে আসার মতো স্পর্ধা দেখাবো না। আচ্ছা যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না। এজন্যই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রাও আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামীর সন্ধান দিতে পারে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারেন। আসলে আমার এত তাড়ার কারণ হচ্ছে, ওই যে তখন আপনি এই থাই গ্লাস দিয়ে রাস্তায় আমাকে একটা ছেলের সাথে দেখছিলেন না? ওনার নাম রিফাত, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে না চেনার কারণে তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বিয়ান হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছিল, তাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না।
মায়া কথাগুলো শেষ করতেই টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টিজোড়ার সাথে। এতক্ষণের শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের হুটহাট মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝল না। লোকটা এই রেগে যায় তো এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলেও যা বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরও ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরও ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালোই ভালোই মায়ের ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনে দাবিও করবে না, মুখোমুখি হওয়া তো দূর। এমনি স্বামীর খোঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যে কথা বলল রিফাত ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ের মিথ্যা তাড়া দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমানগুলো ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনেও বুঝতে পারল না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ের পেছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই, জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়ের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতেও দেখে না। এমনকি মায়ের বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয়ও হয়। কই, জুইয়ের সাথে তো আজ পর্যন্ত হৃদ খানকে মুখ খুলে একটা কথা বলতেও দেখল না। সেখানে শুধু মায়ের সঙ্গে কথাও বলে, আবার অপমানিতও করে। আজব, জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়ের ধ্যান ভাঙল হৃদের নিটল খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদের শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে? বিষয়টি বোধগম্য না হওয়ায় মায়ের হৃদকে প্রশ্ন করল তক্ষণই। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন? হৃদ মায়ের উত্তেজনাকর বাক্যের উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনিই করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটা না হয় সে পরে দেখে নেবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদ্ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ের মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলের ওপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ কি? আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থতমত খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর এমনি এমনি মায়াকে ফ্রিতে কাজ করে দেবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রি কোনো কিছুই হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দেবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। তবে আপনি আমাকে বলুন কত টাকা দিতে হবে আপনাকে, আমি টাকা জোগাড় করে দিয়ে দেবো দ্রুত। বাকির কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো টাকা না থাকায়, সাথে বেশ অপমানিতও হলো। কত টাকা চাই হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছে। মায়া এত টাকা জোগাড় করবে কোথায় থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণে বুঝতে পারছে এইসব নেতাফেতারা মায়ের মতো অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে। আর কিচ্ছু না, সামান্য একটা মানুষের তথ্যের জন্য এত টাকা চাই। এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো আপনাকে, হবেন বিক্রি আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থতমত খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিন করে বলল, আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। কমানো যাবে না, 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই, 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দিই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবেই চলতে পারে, সেক্ষেত্রে মায়াও বাঁচবে।
কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটা তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব কিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করল হৃদকে, আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ কতদিন বাঁচে? মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে পেরে হৃদ বাঁকা হাসল। তীক্ষ্ণ চোখে চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলে রাখল, আর তাতে ছোট শব্দ হলো। কিউবটা টেবিলের ওপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে একটা কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছর কিন্তু কম না, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, তাহলে কিডনি দেওয়া যাবে না, কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন, মত বদল করলেন নাকি? এখন আর স্বামী লাগবে না? স্বামী অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলাম। সে বাকি 30 বছর পার করার জন্য ধেই করে আরেকটা বিয়ে করে নেবে। আর আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, তাদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনে ঠিক আরেকজনের জায়গা হবে। আমি যে তাকে খোঁজার জন্য নিজের আয়ুকাল কমালাম সেটা তো আর দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখের সংসার করবে। আর সমাজ দেখানো অজুহাত দেবে আমাদের ইসলাম শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে। সেজন্য তার বউ নেই বলে সে আর একটা বিয়ে করেছে। আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমন বলে আলগা পীড়িত দেখাতে পারে। এজন্য কিডনি প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2টা কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়ের লম্বা চওড়া কথায় হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট, সে স্বামীর সংসার করতে চায়। হৃদ কি বাজিয়ে দেখবে একটু? সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়ায় হৃদের কথা প্রথমবারে বুঝল না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাঁসফাঁস করে দৃষ্টি ঘুরালো হৃদ থেকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে অভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। মায়ের ছোট সম্মতিতে হৃদের ভেতর কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। তার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরতে ঘুরতে কক্ষের একপাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ার শরীর কাঁটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতেই। মায়া দৃষ্টি নত করল। হৃদ সেভাবেই জিজ্ঞেস করল, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত? উনি মিথ্যে বলেছেন আমায়, ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস তো মিথ্যেও হতে পারে। হবে না। এত কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। লোকটা যদি খারাপ হয় তো? খারাপ ভেবেই তো গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিছুই বলতে পারল না। তার বুক কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ের উপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে রইল একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করুন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি। কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দেব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন। কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়েছিল, কিন্তু হঠাৎই হৃদকে আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্তও। আশ্চর্য, মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলো কোত্থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা বলছেন কেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব নয়, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়ার সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন না হয় একেবারে আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন আমাকে বিয়ে? অসম্ভব। মায়ের নাকমুখ ছিটকে বলা কথাটাতে হৃদ হাসল। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন যেন মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপ সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়ার স্বামীও ডাকতে পারেন।
আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিলে পেছন ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম। কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে, যদি স্বামীর খোঁজ চান তো। তবে একা আসবেন অবশ্যই।